এখন নাটক সিনেমা তো এখন আর জনগণ দেখে না। শহীদ শরীফ ওসমান বিন হাদি তার খুনিকে যে আইনজীবী জামিন করিয়েছে, প্রোটেকশন দিয়েছে, আইনি সুরক্ষা দিয়েছে, সেই আইনজীবীকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার করেছে বিএনপি। আমার মনে হয় আপনি এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য কায়সার দিলেন। কামাল। ফয়সালকে কে জামিন করেছে বলেন? আমি একটু বলি, আবরার ফাহাদ কার আইনজীবী ছিল? জামিন করেছেন আপনি বর্তমান ডেপুটি আপনি ব্যারিস্টার স্পিকার কায়সার কামালের কথা বলছেন, প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। দেখান, ওটা বের করেন। আপনার বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কোনো গণমাধ্যমে আসে নাই। বাংলাদেশে আওয়ামী লীগের সময় দুর্নীতি হয়েছে তো বাংলাদেশে, এটা তো মিথ্যা কথা না। আমি শেষ করি। রাষ্ট্রপতি মিথ্যা কথা তো বলেন নাই। আমি বলি, দেখেন, তাকে আমি বললাম একজন চরিত্রহীন, দুর্নীতিবাজ এবং স্বার্থপর লোক। সে দেখেন আওয়ামী লীগ থাকা অবস্থায় সেই কিন্তু করাপশন করছে। মালয়েশিয়া তার সেকেন্ড হোম, করাপশনের খবর চলে আসছে। আওয়ামী লীগের যে দুর্নীতি, সে দুর্নীতির সাথে সে নিজে জড়িত, এবং দুবাই তো তার অনেক সম্পদ রয়েছে, মালয়েশিয়া রয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এখন বিভিন্ন সময় আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ করতো বিএনপি বাংলাদেশকে 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন করছে, এবং এই জন্য বিএনপি কি করলো, একজন চিহ্নিত আওয়ামী লীগারকে অনেকটা তো সে দিয়ে আওয়ামী লীগ যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বা করাপশন করছে সেটাও একটু মুখ দিয়ে বলিয়ে এটা একটা ব্যালেন্স করলো। তা আমাদেরকে এতদিন দুর্নীতিবাজ বলছো, দুর্নীতি চ্যাম্পিয়ন বলছো, এখন আওয়ামী লীগকেও বলো। এটা বিএনপি একটা চমৎকার রাজনীতি করলো যে শুধু আমরা দুর্নীতি চ্যাম্পিয়ন না, আওয়ামী লীগের চ্যাম্পিয়ন। এই যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি বলে গেছে, সে তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি না, সে বাংলাদেশের রাষ্ট্রপতি। সে শেখ হাসিনার রাষ্ট্রপতি। শেখ হাসিনার কদম বুসি করার জন্য তার খুব ইচ্ছা ছিল, সে পারে নাই। তার মানে বলছে যে তার চরণ ধুলি আমার সৌভাগ্যে জোটে নাই। আমি তো মানে অবাক হয়ে গেলাম, আমি প্রধানমন্ত্রীকে চরণ ধুলি দিতে কদম বুসি করতে গেলাম, আমাকে দিচ্ছে না। তখনই বুঝতে পারলাম কিছু একটা হচ্ছে আমার, তখনই আমাকে দেখলাম রাষ্ট্রপতি বানাই ফেললো। মানে সে তো বলছে তা আক্ষেপ তার, সে শেখ হাসিনার চরণ ধুলি পায় নাই, সে হচ্ছে এই রাষ্ট্রপতিরই। তো এখন দেখেন, এই রাশেদ ভাই বলল আওয়ামী লীগের ব্যাপারে নাকি আমরা নমনীয়, 11 দলীয় জোট নমনীয় ছিল, এবং নির্বাচনের আগে আমরা মানে আওয়ামী লীগ নমনীয়, এখন হচ্ছে আমরা একটু হ্যাঁ এখন আমরা দেখেন আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনটা এটা কি বিএনপি লিড আন্দোলন ছিল নাকি আমাদের এই ফোর্সের লিড আন্দোলন ছিল? ছাত্রলীগ নিষিদ্ধের আন্দোলনটা কি বিএনপি করছে? বিএনপি তো বিরোধিতা করছে ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে, এখনো করে। এখনো বিএনপি বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়ায় বলে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। বিএনপি বলে, আমরা বিএনপিকে যে দোষে মানে বিএনপিকে মনে করি যে বিএনপি দুষ্ট, এবং বিএনপি নিজেও ডোবে, জনগণকেও ডুবায়। বারবার এই দেশের মানুষ আওয়ামী লীগ থেকে নাজাত পায়, মুক্তি পায়, বিএনপিকেও মুক্ত করে, বিএনপিকেও নাজাত করে, কিন্তু বিএনপি কী করে, আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করে নিজেও ডোবে, দেশের জনগণকে ডুবায়। আমি একটা উদাহরণ দিই, দেখেন শেখ মুজিব আওয়ামী লীগ করবে না, সে বাকশাল করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে সে বাকশাল করে ফেললো। এই দেশের সেনা জনতা বাকশালের এই জাহিলিয়াত থেকে এদেশের মানুষকে মুক্ত করলো। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। বিএনপি কি করলো, 1979 ইলেকশনে আওয়ামী লীগ তো পুনর্বাসন করলো, চিহ্নিত বাকশালীদেরকে সংসদে নিয়ে আসলো, এবং 41টি আসন দিয়ে তাদেরকে বিরোধী দলের আসনে বসাইলো। যারা রাজনীতি করতে চায় না, যারা একটা রিজিম হয়ে থাকতে চায়, সন্ত্রাসী সংগঠন হয়ে থাকতে চায়, পলিটিক্যাল পার্টি নিজেরা বিলুপ্ত করে বাকশাল করে, তাদেরকে আবার পলিটিক্যাল পার্টি করার কথা বললো। অনেকে বলে হ্যাঁ আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ তো নিজেই তো তারা বিলুপ্ত করছে। আপনার কি ঠেকা পড়ছিল তখন? কেন আপনি তাকে আবার মানে রিভাইভ করতে গেলেন? সেখানে তো ওই সরকারের কিন্তু একটা আবার আসেন বহুদলীয় গণতন্ত্রের একটা প্রতিশ্রুতি ছিল। এই যে বাকশালকে পুনর্বাসন করলো আওয়ামী লীগের মোড়কে, তারপরে কি হলো, জিয়াউর রহমান তার জীবন দিয়ে দায় শোধ করা লাগলো। জিয়াউর রহমানের পরে বিএনপি নির্বাচিত গভর্নমেন্টকে আওয়ামী লীগ এবং ওই যে বাকশালের কুশীলভ সেনাপতিরা, হোসেন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশে একটি সেনা শাসন চালাই দিল। জনগণের ম্যান্ডেট তো বিএনপি পাইছিল, ধরে রাখতে পারছে? পারে নাই তো। 9টা বছর এদেশের মানুষের নিষ্পেষণ করলো এই হোসেন মোহাম্মদ এরশাদের সেনা শাসন। এর জন্য বিএনপি দায়ী না? বিএনপি ওই সময় নিজে ডুবছে, বিএনপির অনেক নেতা কর্মীরা তখন মানে মামলা হামলা শিকার হয়েছে, জনগণকেও তারা ডুবাইছে। আসেন এবার আসেন, এই যে এখনও যে কাজটা করে, জুলাই সনদ সে মানবে না, একটা সেটেল ইস্যু। সে বলল সে জুলাই 2টা শপথ নিবে,
জনসমুখকে বললো চৌকুশনাথ সালাউদ্দিন ভাই, না আমরা দুইটা শপথ নিব, একটা সংবিধান সংস্কার শপথ আর একটা হচ্ছে সংসদ শপথ। এখন বলতেছে না আমি নিব না, একটা নিছি। এখন কি দেখায় ৭২ মুজিব ইন্দিরা সংবিধানে এটা নাই, এজন্য আমি নিতে পারবো না। আমরা মনে করি তাদের এই যে বারবার মুজিব ইন্দিরার সংবিধানে ঢোকা, আওয়ামী লীগের পুনর্বাসন করা, এগুলো তাদের জন্য খারাপ হচ্ছে। তারা কেন জানি এই মানে ফাঁদে পা দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে তাদের দলের মধ্যে এমন কোন ভূত আছে যে ভূত তাদেরকে শুধু পিছনে টানে। জি, রাশেদ খান। আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন মানেছিল, এটি রাষ্ট্রপতির বক্তব্য, এবং একই সঙ্গে শিশির নিয়ে এসেছেন যে বিএনপি নিজেই আওয়ামী লীগকে সামনে এগিয়ে আনছে। আমার কাছে মনে হয় যে আপনি আমাকে যে প্রশ্ন করলেন যে আওয়ামী লীগ দুর্নীতিতে, এটা রাষ্ট্রপতির ভাষণের একটা বক্তব্য, যেটার উপরে আলোচনার জন্য বললাম। এই উত্তর শিশির খুব চমৎকারভাবে দিয়েছে যে বিএনপি এখন খুব ভালো পলিটিক্স করছে। এখন দেখেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশে ফেরার পর থেকে তিনি যেভাবে যে স্টাইলে পলিটিক্স করছেন, এবং তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে তার যে কর্মযোগ্য, সেটা তো আসলে মানে অকল্পনীয়। আমার কাছে মনে হয় যে যে তাকে চরমভাবে অপছন্দ করে সেও তার এই কাজের প্রশংসা করতে বাধ্য হচ্ছে। দেখেন আপনি যে এই জ্যামের সাথে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে জ্যাম চড়ে যাবেন, মানে মানুষের সাথে জ্যামের সাথে থাকবেন, এটা কি আসলে আপনি কখনো মানে কল্পনা করেছিলেন সাংবাদিক হিসেবে যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতে পারে? এবং তার ঝুঁকি আছে। যেমনিভাবে শিশির বললেন যে আমি নৈতিকভাবে প্রধানমন্ত্রী এরকম নিরাপত্তাহীনভাবে চলাটা আমি বলি সমর্থন করি না, আমি বলি যে তার বাবা যেভাবে আসলে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনেকে বলে যে তার জীবনের অনেক ঝুঁকি আছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি হয়তো এই জিনিসটা ধরে নিয়েছেন যে জন্ম বা মৃত্যু এটা আল্লাহর হাতে। আমি যেখানেই থাকি না কেন, যেখানেই আমার অবস্থান হোক না কেন, আল্লাহ যদি আমার মৃত্যু লিখে রাখেন সেখানেই হবে। সুতরাং আমার কাছে মনে হয় যে সেই উপলব্ধিবোধের জায়গাটা তার ভিতরে ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে, যে কারণে তিনি এই ঝুঁকিগুলো নিচ্ছেন। তিনি বাংলাদেশকে মানে সরকার এবং জনগণ এই দুইটা উপাদানের মধ্যে সম্পর্ক যাতে কাছাকাছি থাকে, এটা তিনি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। তিনি 17 বছর নির্বাসিত জীবনে থেকেছেন, এবং আমরা অনেকে মনে করতে, যেমন জাফরুল্লাহ চৌধুরী স্যার কয়েকটা জায়গায় সমালোচনা করেছেন যে তারেক রহমানের উচিত বিদেশে পড়াশোনা করা। তো আমার কাছে মনে হয় যে আসলেই তিনি পড়াশোনা করেছেন, তিনি স্টাডি করেছেন, ধ্যান করেছেন যে বাংলাদেশে একসময় তো বাংলাদেশে অবশ্যই তিনি ফিরবেন, এই আত্মবিশ্বাস তার মধ্যে ছিল যে এত বড় সীমা লঙ্ঘন করার পরে তো একটা ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় থাকতে পারে না। অর্থাৎ এই দীর্ঘ সময় তিনি আসলে প্রস্তুতি নিয়েছেন, এবং সেটা আমরা লক্ষ্য করছি যে তার কোনো কাজ বক্তব্য অবশ্যই আপনার কাছে অপছন্দনীয় হচ্ছে না, কিন্তু যেহেতু আপনি অপোজিশনে আছেন তার অনেক সমালোচনা আপনি করবেন, তার অনেক আচরণের আপনার ভাল লাগবে না, মানে এটা আসলে হিংসার জায়গা থেকে। তবে আমি আশাবাদী যে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, যে সরকার গঠিত হয়েছে, তারা অবশ্যই ভালো করবে। আমার কাছে মনে হয় যে আমার এই যে সামগ্রিক এত সময়ের বক্তব্য, এবং শিশির সাহেব এক লাইনে যে বক্তব্য তিনি দিয়েছিলেন যে বিএনপি খুব ভালো পলিটিক্স করছে, তো বিএনপি কেন পলিটিক্স করবে না? বিএনপি তো পলিটিক্যাল পার্টি, বিএনপি তো কোনো আসলে দাতব্য সংস্থা না। সেই সময় বললেন না যে এই আদেশ জারি করেছে রাষ্ট্রপতি, আমরা কোনোভাবেই তার এই আদেশ মেনে আমরা নির্বাচনে যাব না। এখন আপনি নাটক সিনেমা করতেছেন, তাই না? বাংলাদেশের জনগণকে আপনার নাটক সিনেমা বোঝে না। আজকে আপনি দেখবেন, আমি শেষ করি, একটা এআই দিয়ে একটা ছবি এডিট করে বানানো হয়েছে, রাষ্ট্রপতি তিনি শপথ পাঠ করাচ্ছেন, তার পাশে আপনার আসিফ মাহমুদ এবং নাইদ ইসলাম। আপনি নিশ্চয়ই ছবিটা দেখেছেন, আমি দেখেছেন না? তো তারা আসলে দূরে ছিলেন, কিন্তু এটা আসলে এআই দিয়ে কাছে আনা হয়েছে। তো এই ছবিটা দেখে বাংলাদেশের জনগণ মোটামুটি তারা মানে এই যে তাদের আজকে ওয়াক আউট, এটাকে আসলে মানে এই ওয়াক আউট দেখে বাংলাদেশের জনগণ এক ধরনের আনন্দ পেয়েছে। এখন নাটক সিনেমা তো এখন আর জনগণ দেখে না। আমার কাছে মনে হয় যে জামাত এবং এনসিপির যে নাটক মঞ্চায়ন দ্বারা করবে, এইটা দেখেই জনগণ মানে এক ধরনের আত্মতৃপ্তির ঢেকুর গুলবে। দেখেন, বিএনপির এই কথার সাথে যদি কাজের মিল হতো খুবই খুশি হতাম। প্রথম দিনে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় নাই। 70% জনগণের যে ম্যান্ডেট, গণভোটের ম্যান্ডেটকে তারা অবমাননা করেছে বিএনপি। সুতরাং প্রথম দিনেই তারা সংসদকে কার্যকর হতে দেয় নাই।
এবং এটা বিএনপি করেছে প্রথম, এবং বিরোধী দল কিন্তু তার দায়িত্ব পালন করেছে, 2টা ম্যান্ডেটকে মানে সম্মান জানিয়েছে। জনগণের যে ম্যান্ডেট দিয়েছে এমপি হিসাবে সেই শপথটাও নিয়েছে, সংবিধান সংস্কারের জন্য যে 70% ভোট দিয়েছে ওই শপথটাও নিয়েছে। তার মানে বিরোধী দল যে 2 দিন সংসদে গিয়েছে, 2 দিনে জনগণের ম্যান্ডেটকে সমর্থন দিয়ে কার্যকর সংসদের কাজ করেছে। কিন্তু সরকারি দল একদম ইচ্ছাকৃতভাবে জনগণের 70% ম্যান্ডেটকে সে গ্রহণ না করে সংসদকে অকার্যকর করেছে প্রথম থেকে। আর এখানে এই যে বিএনপি নেতা রাশেদ খান যেটা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন মানে এনসিপি জামাতের সরকার, দেখেন আমি একটু মজা পাই মাঝে মাঝে, কেন জানি মজা পাই যে যুবলীগ নেতা চুপ্পু সে এখন জিন্দাবাদ বলে, সে স্লোগান দেয় বাংলাদেশ জিন্দাবাদ। এখন সে তো বিএনপি পারানাতে বিএনপির যুবদলে ঢুকতে, এখন আগে তো যুবলীগ করছে, এখন পারানাতে তার আচরণ হচ্ছে এখন যুবদল কর্মীদের মতো। যদি যুবদলের একটা তার পদ দিয়ে দেওয়া হয় নিয়ে নিবে, কিন্তু এটা খুব খুশি হবে, কারণ তার এখন দরকার। এবার আসেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, সে কোন দল করে এখন? সে সরকারের পররাষ্ট্র মন্ত্রী। সে যে 3 বাহিনীর প্রধান ছিলেন, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, এনএসআই, ডিজিএফআই সবগুলোর মানে অভিভাবক ছিলেন না খলিল সাহেব? তার চাহনিতেও তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে যায়, 100 আসনে বিএনপি জিতে যায়, কারণ বস কোন দিকে তাকায় এটা তো নিচে অধীনস্থরা দেখে। তাহলে খলিল সাহেব তো এখানে বিএনপি করে, তারপরেও এটা এনসিপি সরকার, জামাতের সরকার। আসেন, রেজওয়ানা বলে নাই যে আমরা একটা দলকে আসতে দিই নাই বা একটা গোষ্ঠীকে আসতে দিই নাই। রেজওয়ানা কিন্তু এটা কিন্তু আপনি কিন্তু মনে করেন না, রেজওয়ানা কিন্তু মনের দুঃখে একটা কথা বলছে যে খলিল বিএনপির পক্ষ নেওয়ার কারণে খলিল পুরস্কৃত হয়। আমি রেজওয়ানা কি দোষ করছি? বিএনপির পক্ষে তো আমিও কারচুপি করছি, আমি তো বিএনপির পক্ষে, মানে সে তো বিএনপির পক্ষ নিচ্ছে, সে এটা জানান দিল যে আমার কিছু একটা দাও, আরো 2-1 আসবে এইভাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি শুরু থেকে বলছি, নির্বাচন কমিশনার বলছি যে বিএনপির দপ্তর সম্পাদক, আপনারা এই শুরুতে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বলছি তার ভূমিকা লন্ডন মিটিংয়ের পরে বিএনপির মহাসচিবের মতো। এখনো বলি লন্ডন মিটিংয়ের পরে কার্যত ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি জাস্ট নিজের সেফ এক্সিটের জন্য আর নিজের সুবিধার জন্য উনি বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করছেন। উনি চাইলে এখানে আরও নিরপেক্ষ থাকতে পারতেন। আজকে টকশো দেখে অবশ্যই জনগণ কিছুটা হলেও মজা পাবে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিএনপির মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারা নিয়োগ দিয়েছিল? এনসিপির নেতৃবৃন্দ, তারা তো এই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এয়ারপোর্টে তো রিসিভ করার জন্য বিএনপির কোনো নেতা যায়নি, আমিও যাইনি, ওই সময় তো মানে সম্ভবত শিশুরও যায়নি। তবে ওই সময় যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা গিয়েছিল, এবং তারা নিজেরাই এক ধরনের কৃতিত্ব নিয়েছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগে যোগাযোগ করেছিলাম। সম্ভবত সেনাপ্রধানও গিয়েছিল। না, আমি যত মনে পড়ে আমার মনে হয় না, সেই সময় যেহেতু উনি দায়িত্ব পাননি, সুতরাং সেনাপ্রধান যাওয়ার প্রশ্নই ওঠে না। সেনাবাহিনীর পক্ষ থেকে ছাত্ররা ঘোষণা করেছিল, হয়তো নিরাপত্তা দেওয়ার জন্য যেতে পারে। আসিফ নজরুল মনে হয় তাকে, আমি জানি না, বাট আমি ছাত্রদের দেখেছি, আমি জানি না, ছাত্রদের দেখেছি। তো তারা নিয়োগ দিল, তারা সবকিছু করলো। সে যদি বিএনপির মহাসচিব হয়েও যায়, তার দায়িত্ব আপনাদের। কেন আপনারা নিয়োগ দেওয়ার পরে সে আপনাদের থাকলো না? সেই তো বলেছে যে ছাত্রদের একটা দল গঠন করা উচিত, ছাত্ররা আগামীতে এদের মধ্যে অনেকে মন্ত্রী হবে, এই কথা তো লাস্ট সময়ের দিকেও সে বলেছে। সে তো সবসময়, আমি আসলে মানে ভিতরে যা কিছু হয়েছে সব তো টকশোতে বলা ঠিক হবে না, বাট এতটুকু বলি, আজকে এনসিপি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান। এবং এই অবদানের পিছনে যদি 2 জন উপদেষ্টা সব থেকে বেশি কাজ করে থাকেন, তার একজন সৈয়দা রিজওয়ানা হাসান, আমি জেনেই বলছি, আমার সাথে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। আরেকজন উপদেষ্টার নাম বললাম না, যেহেতু প্রসঙ্গ আসে নাই। তারা সবসময় এনসিপিকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন, তবে একটা সময় হাল ছেড়ে দিয়েছেন, যখন বিশেষ করে নির্বাচন কমিশন একবার তারা ঘেরাও করলো না কোনো একটা ইস্যুতে। সেদিন সকালে সম্ভবত 200 জন মতন গিয়েছিল। সেদিন ছাত্র অধিকার পরিষদের বর্তমান যিনি সভাপতি নাজমুল হাসান, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা আলোচনার জন্য গিয়েছিলেন, যেহেতু তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টা ভাবছিল যে সে মনে হয় এনসিপির সাথে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে, মিয়া তোমরা কিচ্ছু করতে পারো না, 200 জন নিয়ে তোমরা নির্বাচন কমিশন ঘেরাও করেছো। তার মধ্যে একজন হতাশা ছিল। তারা ভেবেছিলেন উপদেষ্টারা যে এনসিপি যেহেতু আসলে গণঅভ্যুত্থানের শক্তি, পৃথিবীর অন্যান্য জায়গায় আপনি নেপালেও দেখেন যে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতা এসেছে। তো উপদেষ্টাদের মধ্যে এক ধরনের স্বপ্ন শুরুতে ছিল যে তারা হয়তো ভালো কিছু করবে। কিন্তু ওই যে আব্দুল হান্নান মাসুদ কি করলো, থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনতে গেল,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আপনি দেখলেন যে গুলশানে কি করলো, আওয়ামী লীগের এমপিদের বাসা থেকে নানান ধরনের বিতর্কের কারণে সেই জায়গাটা আসলে হারিয়েছে। এই উপদেষ্টারা তখন কিন্তু আসলে এক ধরনের হাল ছেড়ে দিয়েছে। তখন তারা মনে করেছে ঠিক আছে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দিয়েই দিই। সার্জিস আলম কি করেছিল আপনি নিশ্চয়ই জানেন, সে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চেয়েছিল অ্যাজ এ স্টেটম্যান, অর্থাৎ নির্বাচিত সরকারের প্রধান হিসেবে। তার মানে কি, এনসিপি দল গঠন করবে, সেই দলের প্রধান হবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই স্বপ্ন কিন্তু অনেকের মধ্যে ছিল। এখন আমার কথা হলো, আজকে আমার শিশির ভাই, ঠিক আছে, সে বলছে যে মানে সে নাকি বিএনপির মহাসচিবের মধ্যে কাজ লন্ডন করেছে। মিটিংয়ে এতগুলো কথা আমি বললাম, হ্যাঁ এনসিপির জন্য কাজ করেছে, তো ঠিক আছে, লন্ডন মিটিং এর পরে তিনি বিএনপির মহাসচিব হয়ে গেছে, কিন্তু আপনারা তো তাকে আপনাদের এনসিপির প্রেসিডেন্ট বানিয়েছিলেন। আমি 10 সেকেন্ডে শেষ করি। আর সর্বশেষ বলি, দেখেন নিরাপত্তা উপদেষ্টা এটা এনসিপির নিয়োগ দেওয়া। এখন এনসিপির এই নিয়োগ দেওয়া মানুষগুলো কেন এনসিপির দলে যোগদান করলো না, সেই ক্ষোভটা তাদের মধ্যে রয়েছে। এই ক্ষোভের জায়গা থেকে আজকে তাদেরকে মানে বিএনপির নেতা বানিয়ে দিচ্ছে। আমাদের যে জুলাই আন্দোলনে যে সম্মুখ সারির যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াকু সৈনিক ছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি, তার খুনিকে যে আইনজীবী জামিন করিয়েছে, প্রোটেকশন দিয়েছে, আইনি সুরক্ষা দিয়েছে, সেই আইনজীবীকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার করেছে বিএনপি। আমার মনে হয় আপনি এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য কায়সার দিলেন। কামাল। তো আপনাদের প্রমাণ থাকলে আমরা এখানে হাজির আমরা করেন। বারবার বলেছি যে বিতর্কিত লোকদেরকে দিয়ে যদি জুলাইকে আঘাত করেন, জুলাইকে এভাবে রক্তাক্ত করেন, সুনির্দিষ্ট না, এটা আমরা স্পষ্ট বলেছি। ফেসবুকে না, 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 তারা বানিয়েছে তাদের গুজব পেজে। তাহলে ফয়সাল আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ফয়সালকে কে জামিন করেছে বলেন? মাহফুজ আর আপনাদের শিশির মনির কারা আইনজীবী ছিল? আবরার ফাহাদ না, হত্যাকাণ্ডের আপনি বলেন না। আবরার ফাহাদের আমি যদি বিপক্ষে ভুল বলি, যারা ছিল, আমি যদি ভুল সেই বলি- হত্যাকারীদের আইনজীবী ছিল আমার না। অনুষ্ঠান শেষ। আপনাদের শিশির মনির কারা আইনজীবী ছিল? আমরা প্রমাণিত। শেষ প্রান্তে শিশির রাশেদ খান আপনাদের আমি একটু বলি, আবরার ফাহাদ কারা আইনজীবী ছিল? জামিন করিয়েছেন আপনি বর্তমান ডেপুটি আপনি স্পিকার ব্যারিস্টার মিস্টার কায়সার কামালের কথা বলছেন, প্রমাণ আছে? কিন্তু অবশ্যই প্রমাণ আছে। দেখান, ওটা বের করেন। আপনার কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কোনো গণমাধ্যমে আসে নাই। Decent একটা আমাদের গণমাধ্যমে দেখাতে অনুষ্ঠান একদম পারলে- শেষ। একটা গণমাধ্যমে অনুষ্ঠান- দেখাতে পারলে আপনাকে আমি অনুষ্ঠানে আর একদম সময় নেই, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি পাবো, এটা আপনাকে রাশেদ খান এবং জয়নুল আবেদিন শিশির Investigation